রাশিয়াকে আরো কঠোর আলটিমেটাম ট্রাম্পের। পুতিন বিতর্ক নিয়ে মোদী সরকারের কঠোর সমালোচনায় অমর্ত্য সেন। ট্রাম্পের সাবেক উপদেষ্টার বাড়িতে অভিযান চালালো FBI। বিয়ের উদ্দেশ্যে বাড়িতে এসে পরিবারের 24 জনের জানাজা পড়তে হলো পাকিস্তানি যুবককে। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে গ্রেফতার। যুক্তরাষ্ট্রের তুপের মধ্যেই চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে ভারত। রাশিয়ার হয়ে লড়া উত্তর কোরীয় সেনাদের সম্মান জানালেন কিম। রাশিয়ার ইউক্রেন যুদ্ধের ময়দানে হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে ইরানি ড্রোন। আসসালামু আলাইকুম, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনাদের সঙ্গে আছি আমি নৌশিন সায়ারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর প্রতি কঠোর আলটিমেটাম জারি করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে যদি যুদ্ধ পরিস্থিতির কোনো সমাধান না আসে, তবে রাশিয়ার বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক কিংবা বড় আকারের নিষেধাজ্ঞা, এমনকি উভয় পদক্ষেপও আরোপ করা হতে পারে। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সতর্ক বার্তা দেন। এর আগে ইউক্রেনে মার্কিন সরকারের মালিকানাধীন একটি কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, এই হামলা শুধু নয়, পুরো যুদ্ধ নিয়েই তিনি অসন্তুষ্ট। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান বের করাই হবে তার প্রধান লক্ষ্য। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধাবসানকে অগ্রাধিকার দিয়ে আসছেন ট্রাম্প। শপথ নেওয়ার পর 8 মাসের মধ্যে একাধিকবার টেলিফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তিনি। সর্বশেষ গত 15 আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিন মুখোমুখি বৈঠক করেন। এর 3 দিন পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন যে শীঘ্রই একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যেখানে পুতিন, জেলেনস্কি ও তিনি নিজে অংশ নেবেন। এমনকি পুতিন জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেননি। কিন্তু এই আশার বিপরীতে সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই লেভরভ মার্কিন গণমাধ্যম NBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়েছেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই এবং নিকট ভবিষ্যতে এর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তার মতে, বৈঠক আয়োজনের জন্য আগে কিছু মৌলিক ইস্যুতে সমঝোতা প্রয়োজন, কিন্তু কিয়েভ এখনো সেই সব গুরুত্বপূর্ণ বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে। লেভরভের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই নতুন করে কড়া অবস্থান নেন ট্রাম্প। তিনি জানিয়ে দেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি যুদ্ধ পরিস্থিতিতে কোনো ইতিবাচক পরিবর্তন না আসে, তবে যুক্তরাষ্ট্র বাধ্য হবে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে। পুতিন নিয়ে খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শুক্রবার কলকাতার সল্ট লেকে অমর্ত্য সেন গবেষণা কেন্দ্রের এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না, এই বিষয়ে কোনো আপোষের সুযোগ নেই। অমর্ত্য সেন বলেন, দেশে বহু নাগরিকের প্রয়োজনীয় নথিপত্র নেই, শুধু এ কারণে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া একেবারেই অগ্রহণযোগ্য। তার মতে, সামান্য কিছু ভালো করার অজুহাতে যদি মানুষের মৌলিক অধিকার খর্ব হয়, তবে সেটাই হবে সবচেয়ে বড় ক্ষতি। বাংলা ভাষা ও বাঙালিত্ব নিয়ে অসহিষ্ণুতা প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে সেন বলেন, বাংলা কথা বললেই নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে। আমি তো ফরাসি জানি না, জানলে কি আমাকে ফ্রান্সে পাঠানো হতো? এমন প্রশ্ন তুলে তিনি পরিস্থিতিকে অযৌক্তিক বলে উল্লেখ করেন। রসিকতা করে আরো যোগ করেন, আমাকে বাংলাদেশে পাঠালে আমার কোনো আপত্তি নেই। ঢাকায় আমাদের বাড়ি ছিল, পরিবারের শিকড়ও সেখানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বাড়িতে অভিযান চালিয়েছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা FBI। শুক্রবার ভোরে ওয়াশিংটনের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বেথশেবায় অবস্থিত তার বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, আদালতের অনুমোদন নিয়ে এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নির্দেশ দেন FBI প্রধান কাশ প্যাটেল।
পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়, যদিও সেখানে সরাসরি কারো নাম উল্লেখ করেননি। জন বলটন 2016 সালে ট্রাম্প প্রশাসনে যোগ দেন, প্রথমে জাতিসংঘে মার্কিন দূতের দায়িত্ব এবং পরে জাতীয় নিরাপত্তা পরামর্শকের পদে ছিলেন। তবে প্রশাসন ছাড়ার পর তিনি ট্রাম্পের কট্টর সমালোচকে পরিণত হন। তার লেখা স্মৃতিকথা দ্য রুম ওয়্যার ইট হ্যাপেন্ড প্রকাশিত হলে বিতর্ক ছড়িয়ে পড়ে। বইটিতে ট্রাম্পকে দেশ পরিচালনায় অযোগ্য আখ্যা দেওয়া হয় এবং অভিযোগ ওঠে তিনি এতে কিছু গোপন নথি প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরেই জন বলটনের প্রতি ক্ষোভ প্রকাশ করে আসছেন ট্রাম্প। চলতি বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি হুমকি দিয়ে বলেছিলেন, আগের শত্রুদের এবার দেখে ছাড়ব। সেই প্রেক্ষাপটে নতুন করে বলটনের বাড়িতে FBI এর অভিযান রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তানের খায়বার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত 450 জনের প্রাণহানি ঘটেছে। বুনের বিভাগের কাদিরনগর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রবাসী যুবক নূর মোহাম্মদ বিয়ের উদ্দেশ্যে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেও বন্যায় নিজের মা সহ পরিবারের 24 জনকে হারান। 36 রুমের বিশাল বাড়ি ও গ্রামটির অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে। পাহাড়ি এলাকায় অস্বাভাবিক বৃষ্টিপাত ও মেঘ বিস্ফোরণের ফলে এই ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী শুধু বুনের বিভাগেই গত কয়েকদিনে প্রায় 200 জন মারা গেছে। আনন্দগণ বিয়ের আয়োজন মুহূর্তে পরিণত হয়েছে শোকের মাতমে। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে সরকারি অর্থের অপব্যবহারে অভিযোগে গ্রেফতার হয়েছেন। দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট CID জানায়, 2023 সালের সেপ্টেম্বরে তার স্ত্রীর এক বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য লন্ডনে যাত্রার সব খরচ এবং নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে বহন করা হয়েছে। বিক্রমসিংহে দাবি করেছিলেন এই সফরের সব ব্যয় তিনি নিজ খরচ করেছেন। তবে CID এবং পুলিশ জানিয়েছে পুরো সফরের খরচ এবং দেহরক্ষীদের ব্যয়ও রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়েছিল। গ্রেফতারের পর তাকে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। আদালত তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো খতিয়ে দেখবেন। বিক্রমসিংহে 2022 সালের জুলাইয়ে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন, যখন দেশের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট তীব্র ছিল। তিনি গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করেন এবং দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে বিবেচিত হন। বিক্রমসিংহের গ্রেফতারকে অনেক বিশ্লেষক দেশের শাসন ব্যবস্থার স্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের তুপের মধ্যে চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়ে যাচ্ছে ভারত। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি ভারত সফর করেছেন। এই নিয়ে বেইজিং এর সরকারি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক চাপের কারণে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের গুরুত্ব বুঝতে শুরু করেছে ভারত। সীমান্ত বিবাদ, অর্থনৈতিক চাপ এবং কৌশলগত বিষয়ক বৈঠকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেন। চীনা গণমাধ্যমের মতে, ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গ্লোবাল সাউথের জন্য লাভজনক হবে। যদিও ভারত ও চীনের আনুষ্ঠানিক বিবৃতিতে কিছু বিষয় ভিন্নতা রয়েছে, বিশেষ করে তাইওয়ান এবং ব্রহ্মপুত্র নদে চীনের প্রস্তাবিত বাদ দিয়ে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের অবস্থান অপরিবর্তিত এবং তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক ভবিষ্যতেও থাকবে। উভয় দেশই সম্পর্ক উন্নয়নের আগ্রহ দেখাচ্ছে, তবে চীন জানিয়েছে জাতীয় স্বার্থের কোনো ইস্যুতে তারা আপোস করবে না। ভারতের লক্ষ্য হচ্ছে কৌশলগত স্বাধীনতা বজায় রেখে চীনের সঙ্গে বন্ধুত্ব ও কৌশলগত সুবিধা অর্জন করা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করা সেনাদের প্রকাশ্য সম্মান ও শ্রদ্ধা জানিয়েছে। শুক্রবার পিয়ংইয়ং এ এক অনুষ্ঠানে তিনি নিহত সেনাদের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং যুদ্ধে বেঁচে ফেরা সেনাদের পদক দিয়ে ভূষিত করেছেন। কিম তাদের ন্যায়কোচিত ত্যাগ ও বীরত্বের প্রশংসা করেছেন।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA-র ছবিতে দেখা গেছে কিম নিহত সেনাদের প্রতিকৃতির সামনে শ্রদ্ধা জানাচ্ছেন এবং বেঁচে ফেরা সেনাদের আলিঙ্গন করেছেন। তিনি যুদ্ধকে বিজয়ের পূর্ণ সমাপ্তি হিসেবে আখ্যায়িত করেছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছেন রাশিয়ায় পাঠানো প্রায় 15,000 উত্তর কোরীয় সেনার মধ্যে অন্তত 600 জন নিহত হয়েছে। এছাড়া কোরিয়া আবারও নতুন করে সেনাদের রাশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনী একের পর এক অগ্রগতি পাচ্ছে, কিন্তু এর সঙ্গে পাল্লা দিচ্ছে গভীর রাতে ড্রোন হামলা। রাশিয়া ইরানি শাহেদ ড্রোন ব্যবহার করে শহর ও বেসামরিক স্থাপনাগুলোতে আক্রমণ চালাচ্ছে। ড্রোনগুলো কম খরচে তৈরি হয়, প্রতি রাতে 700টির বেশি ড্রোন ছাড়া সম্ভব হচ্ছে। এতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা কঠিন পরীক্ষা সামলাতে বাধ্য হচ্ছে এবং নাগরিকদের মনোবল ভেঙে দিচ্ছে। রাশিয়া 3 ধরনের শাহেদ ড্রোন ব্যবহার করছে। শাহেদ 131 ড্রোন 900 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং 10 থেকে 15 কেজি বিস্ফোরক বহন করে। শাহেদ 136 ড্রোনের পাল্লা 1000 কিলোমিটার ঘন্টায় 185 কিলোমিটার গতি এবং 40 কেজি বিস্ফোরক বহনে সম্ভব। বৃহত্তম শাহেদ 238 ড্রোন 2500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, ঘন্টায় 600 কিলোমিটার গতি ধারণ করে এবং 50 থেকে 300 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। যুদ্ধের শুরুতে রাশিয়া এই ড্রোন ইরান থেকে কিনত, তবে এখন নিজ দেশে উৎপাদন বাড়ানোর ফলে খরচ অনেক কমে এসেছে। 2022 সালে একটি শাহেদ ড্রোনের দাম প্রায় $2 লাখ হলেও এখন তা 20 থেকে 50,000 ডলারে নেমে এসেছে। এই সস্তা ড্রোনের ব্যবহার রাশিয়াকে রাতভর বা প্রতিদিন ব্যাপক হামলা চালাতে সক্ষম করেছে। ড্রোন হামলার ফলে ইউক্রেনকে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে, যা ব্যয়বহুল। গত জুলাই রাশিয়া দৈনিক গড়ে 2 শতাধিক ড্রোন হামলা চালায়। এক রাতে সর্বোচ্চ 728টি ড্রোন আক্রমণের রেকর্ডও করা হয়েছে। উভয় পক্ষই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন উন্নয়নে কাজ করছে। এই ড্রোনগুলো স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে এবং হামলা প্রতিহত করতে সক্ষম হবে। এর ফলে ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর নির্ভরতা কমানো সম্ভব হবে এবং আকাশ প্রতিরক্ষা খরচও হ্রাস পাবে। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, এই ড্রোন হামলা সন্ত্রাস ও মানসিক চাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউক্রেনের শহরগুলোতে রাতের অন্ধকারে ড্রোন হামলা প্রতিরক্ষা ব্যবস্থা তছনছ করে দিচ্ছে, সেই সঙ্গে নাগরিকদের ওপর ভয় ছড়িয়ে দিয়ে যুদ্ধের রূপ পাল্টে দিচ্ছে। বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।